আন্তারা নড়ল না, শরবতের জন্যও গেল না, সে সেখানেই দাঁড়িয়ে রইল। তাকে দেখে আমেনা হাঁক ছেড়ে বলল, কে ওখানে? আন্তারা মাথায় ঘোমটা টেনে এগিয়ে গেল। আমেনা দেখে একগাল হেসে বলল, ও মা, ছোট বউ দেখি, আসো। আন্তারা হেসে এগিয়ে গেল। আমেনার রুমেই বিথি আর মিথি বসে লুডো খেলছে। তাকে দেখে দুজনেই একসাথে মুখ বাঁকালো। আন্তারা তাকিয়ে রইল। এই দুমে তার ধারে কাছেও যায় না, দেখলেই এমন ভাব করে যেন জনম জনমের শত্রু। সে চোখ ফিরে আমেনার পাশে গিয়ে বসলো। বসতে আমেনা হাত ধরল। কি সুন্দর মাইয়া গো, দেখলেই তো চোখ জুড়াইয়া যায়। আন্তারার গায়ে গাঢ় নীল কাতান শাড়ি, সেটাই নিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। এই রুমে আয়না ছিল না। আজ সকালেই 2 পাল্লার বড় একটা কাঠের আলমারি এসেছে। আলমারির এক পাল্লায় বড় একটা আয়না, আর এক পাল্লায় বড় একটা ফুল। আলমারিটা আন্তারার এত ভালো লাগলো, সে সাথে সাথেই তার কাপড় টাপড় সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে। এ কয়দিন তার সব জিনিস ব্যাগেই ছিল, সে ওই আলমারিতে তোলেনি। আজাদও নিজে থেকে কিছু বলেনি, তাই এমনিতেই ছিল। সে আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখলো। তার গায়ে নীল ব্লাউজ, পেটিকোট, সাইজ ঠিক নেই। পেটিকোট কোমরে গুজে, ব্লাউজ নিচে গিট্টু দিয়ে সাইজ বানিয়েছে। এগুলো আলমারির সাথে এসেছে। আরো এসেছে স্নো, পাউডার, চিরুনি, মেয়েদের আরো প্রয়োজনীয় যা যা লাগে সব। দুপুরে আজ তাদের সবার দাওয়াত আছে। সেই দিন যেই মহিলা মারা গেল, আজ তার কুলখানি। মহিলার কথা মনে পড়তেই তার বাবার কথা মনে পড়লো। ইস, কতদিন বাবাকে দেখে না। বলতেই তার বাবার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। আন্তারা শাড়ি হাতেই খাটে বসলো। বসে জানালা দিয়ে বাইরে তাকালো। তাকাতেই পুকুরটা নজরে পড়ল। সে সেই পুকুরের দিকে উদাস নয়নে তাকিয়ে রইল। তখনই দরজায় ধরাম ধরাম দুটো পড়ল। আন্তারা দরজার দিকে ফিরে তাকালো। সে বুঝতে পারছে কে। এই বাসায় এমন থাবায় একজনই মারতে পারে। সে ভেবেছিল রাতে রুমে গেলেই আজাদ তাকে আবার ধরবে, শরবত না দেওয়ায় আবার কিছু বলবে। তবে তেমন কিছুই দেখা গেল না। আজাদ খেয়ে দিয়ে আয়েশ করে শুলো। বিকেলে এত কথা হলো, সেগুলো মনে থাকার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। বরং শোয়ার কিছুক্ষণের মাঝেই সে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। সে নিশ্চিন্তে ঘুমিয়েও গেল। আন্তারার ধারণা এই লোকের কোনো দুঃখ টুক্ষ নেই, চিন্তাভাবনাও নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে এত কি কাজ করে কে জানে। তখনই দরজায় আরো দুটো পড়ল। এবারে দুটোর ওজন আগের দুটোর চেয়ে আরো বেশি। দরজা আজকে শেষ। তবুও আন্তারা টু শব্দ করল না, না উঠে গিয়ে দরজা খুলল। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। সে এমনিতে খুব নরম প্রকৃতির মেয়ে, কিন্তু মাঝে মধ্যে যখন তার কিছু ভালো লাগে না, তখন তার কিছুই করতে ইচ্ছে করে না, কিছুই না। সে আবার বাইরের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই শবনমের গলা শোনা গেল, তাকে ডাকছে। আন্তারা বড় একটা শ্বাস ফেলল। শাড়ি গায়ে পেঁচিয়ে এগিয়ে গেল। দরজা খুলতেই শবনম হেসে ফেলল। শবনমের গায়ে আজ মেরুন রঙের কাতান শাড়ি, হাতে গলায় কানে গয়নায় ভরপুর। আজ তাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। শবনম হেসেই বলল, শাড়ি পেঁচিয়ে দরজা বন্ধ করে বসে থাকলে হবে? বলেছি না কিছু লাগলে ডাকতে। আন্তারা হালকা হাসলো। দাওয়াতের জন্য আসাদ ভাই বাসায়, ভাবিও রুমে তৈরি হচ্ছিল। আন্তারা ডাকতে লজ্জা করলো, তাই আর যায়নি। শবনম ভেতরে আসতে আসতে বলল, বুঝলাম শাড়ির জন্য দরজা খুলোনি, তবে কথা বলনি কেন? ওইদিকে আরেকজন টেনশনে শেষ। আমার দরজায় থাবা মেরে মেরে ভেঙে ফেলার অবস্থা। আন্তারা ঠোঁট টিপে হাসলো। শবনমও হাসলো। হেসে শাড়ির আঁচল হাতে নিতে নিতে বলল, ইস, ছোট ভাই আর রং পায়নি, নিলে তো আজ তোমার শরীরে আগুন ধরে যাবে। আন্তারা উত্তর দিল না। এই সব কিছু আজাদ কিনে এনেছে নাকি? সে তো ভেবেছে তার শাশুড়ি কিনেছে। সে ভেবেই আলমারির দিকে তাকালো। আলমারির তাক ভর্তি কাপড়, যেমন সুতির তেমনই বিভিন্ন ধরনের। কোনো রং মনে হয় আর বাকি রাখেনি। আর পেটিকোট, ব্লাউজ। আন্তারা শিরদাঁড়া দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। তখনই শবনমের কণ্ঠ শোনা গেল। সে শাড়ি পরাচ্ছে আর বিরক্তিমাখা কণ্ঠে বলছে, এটা তো সত্যিই কানা। লঞ্জারি এনেছে 2 সাইজ করে বড়। নিজের বউ তাও মাপ জানে না। এই গরু সারা জীবন করলোটা কি? আন্তারা শাড়িতে এমনি অভ্যস্ত না, তার মধ্যে কাতান শাড়ি ভারী, তার মধ্যে ফুলে ফেলে তার অবস্থা নাজেহাল। সে খুব কষ্টে এ বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত হেঁটে আসলো। হাঁটতে গিয়ে সে ঘেমে নেই একাকার। কাজল লেপটে গেছে, ফর্সা মুখ লাল হয়ে আছে। ইব্রাহিম একবার তাকালো, সাথে সাথেই চোখ ফিরে নিল। সে আফসারদের জন্যই গেটের সামনে দাঁড়িয়েছিল। তারা আসতেই নিজেই এগিয়ে আফসারকে ধরল। আন্তারাদের বসানো হয়েছে একেবারে ভেতর বাড়িতে। এখানে অবশ্য মানুষজন নেই বললেই চলে, শুধু চেয়ারম্যান বাড়ির মানুষ আর তাদের আত্মীয় স্বজন। আন্তারাকে দেখে চেয়ারম্যান কিনে অবাক হয়ে বলল, মুর্শদা আপা, এই মেয়ে তুমি কই পাইলা? হে তো বেহেস্তের হুর। মুর্শিদা হালকা একটু হাসলো। বেহেস্তের হুর তার পুত্রবধূ, সেরকম কোনো খুশি তার চোখে মুখে দেখা গেল না। এই মেয়ে তোমার কোনো বোন টোন নাই? আমার
জহির কেউ তো বিয়ে করাবো, থাকলে বলো তো। আন্তারা দুপাশে মাথা নাড়ালো। চেয়ারম্যান গিন্নি হতাশ হয়ে বলল, মনের মতন মেয়ে পাচ্ছি না। একটা মাত্র ছেলে চেয়েছিলাম, ওর দাদি বেঁচে থাকতে থাকতেই বউ বাড়িতে আনবো। আর হলো কই? ও মুর্শিদা আপা, তোমার নজরে ভালো মেয়ে আছেনি? থাকলে বইলো। মুর্শিদা একটু হাসলো, যাকে বলে হাসার জন্য হাসা। কালো মেয়েদের অনেক সহ্য করতে হয়। এই যে নিজেই কত কথা শুনেছে। না, তার শ্বশুর স্বামী কখনো এমন কিছু করেনি, তবে শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন একেবারে কড়ায় গন্ডায় ঠিকভাবেই বুঝিয়েছেন। কপাল গুনে এমন শ্বশুর বাড়ি পেয়েছে, স্বামী পেয়েছে, তাদের মাথায় বসিয়ে রাখলেও তাদের ঋণ শেষ হবে না। মুর্শিদা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে নজর বোলালো। তার চেয়ে আমেনার রং ভালো উজ্জ্বল, তাই মুনিয়া মিঠির গায়ের রং কিছুটা ফর্সা, তবে তার মেয়েটা একেবারেই কালো। তার মেয়ের কপালে কি আছে কে জানে। বাপের বাড়িতে যতই রাজরানী হয়ে থাক, শ্বশুর বাড়ি। অবশ্য ভালো একটা সম্বন্ধ তার বড় ভাই এনেছে। সে এখনো কাউকে কিছু বলেনি, তবে আসাদের বাপের সাথে কথা বলতে হবে। বলেই তিনি আশেপাশে আবার তাকালেন। মেয়েটা গেল কই? বিথি ভ্রু কুচকে বলল, ছাদের দরজা লাগালেন কেন? জহির দরজা লাগিয়ে সোজা দাঁড়িয়ে বলল, আমার কথা আছে। কথা আছে, ভালো কথা। এতে দরজার সম্পর্ক কি? তুই কখনো অন্যের কথা শোনার প্রয়োজন মনে করিস? নিজেরটা বলিস, তারপর নিজের মতো হাঁটা ধরিস, তাই আগেই ব্যবস্থা করলাম। মিথির মুখ নির্বিকার। সে নির্বিকার ভাবেই বলল, ব্যবস্থা করেন আর যাই করেন, কোনো লাভ টাভ নেই জাহির ভাই। বাসায় থেকে বিয়ের প্রস্তাব পাঠান, তাহলে যদি বড় মেয়ের আগে ছোট মেয়ে দিতে রাজি হয়। জহির কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের মাঝে সবসময় মিথিকে টেনে আনিস কেন? তো কাকে আনবো? আমার তো আর কোনো বোন নেই। তাছাড়া সময় অসময় তার সাথেই তো দেখি গুটুরগু করছেন। জহির এগোলো একেবারে বিথির কাছাকাছি, তারপর চোখের দিকে তাকিয়ে বলল, কেন নিজেকে চোখে দেখিস না? মিথির সাথে গুটুরগু করতে দেখিস। গুটুর বিষয় কি সেটা একবার জিজ্ঞেস করে দেখলে তো পারতি। বিথি আকাশ থেকে পড়ে বলল, আপনি আমাকে লাইন মেরেছেন নাকি? তুই একটা চরম গাধি। মিথি জহিরকে ঠেলে সরিয়ে বলল, বিধি হোক আর মিথি, আমি বাবা প্রেম ট্রেমে নেই। বাড়িতে বলেন। সেটা তো বলবোই, তোর সমস্যা নেই তো? আমার কি সমস্যা হবে? আমার জাহিরও যা, কুদ্দুসও যা, ফকিরও তা। মা বাবা যেখানে দেবে চোখ বন্ধ করে কবুল। তুই একটা হৃদয় ছাড়া মেয়েরে বিথি। জি শুক্রিয়া। দুনিয়াতে এমন দুই একজন হৃদয় ছাড়াই থাক। তাছাড়া সীমাবাকে দেখেননি? কি বড় বাড়ির মেয়ে, প্রেম করে গেল, পরে কাজের লোকের চেয়েও খারাপ অবস্থা। তাই বাবা আমি এসবে নেই। জহির হতাশ সুরে বলল, এজন্যই দরজা লাগিয়ে দিয়েছিলাম, বুঝলি? বিথি দাঁড়িয়ে অবাক সুরে বলল, ওমা, আপনার আরো কথা বাকি আছে নাকি? জহির বড় একটা শ্বাস ফেলে বলল, না নেই, তুই যা। বিথি যেতেই জহির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখনই মিথি এলো, হাতে তার শরবতের গ্লাস। চুমুক দিতে দিতে বলল, ছ্যাঁকা খাওয়ার আগেই ব্যাকা হয়ে গেছেন নাকি? জহির হেসে ফেলল, তবে কিছু বলল না। দুটোই চরম কিসিমের ফাজিল। সব মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা বাইরে করলেও মুর্শিদা তার মেয়ে ছেলে বউদের নিয়ে ঘরেই বসে গেল। তাদের জন্য নাকি এখানেই ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদা খুশি হলো। তার প্রতিবেশী থাকলেও আসা যাওয়া কম থাকলেও সম্পর্ক মোটামুটি ভালো, তাই হয়তো এই ব্যবস্থা। তা না হলে এই গরমে বাইরে বসে খেতে গেলে গলা দিয়ে খাওয়াতো না, আগুন নামতো। এই মরার বৃষ্টি কোথায় গিয়ে মরেছে কে জানে। মেঘের ছিটা ফোটাও কোথাও দেখা যাচ্ছে না। গরমে ছটফটিয়ে দু একজন মানুষ না মেরে মনে হয় এই বৃষ্টির আর মুখ দেখা যাবে না। তাও ভালো, এবারে ভালোই ঠান্ডা বলেই তিনি পুরো বাড়িতে একবার চোখ বোলালেন। চেয়ারম্যান বাড়িতে বড় দালান, তাদেরও দালান, তবে এটা অন্যরকম। তাদের দালান তৈরি করেছিল তার শ্বশুর, পরে আজাদরা ভেঙে নতুন করে করতে চেয়েছিল, তবে তার শ্বশুর বলেছে জানা কথা। আর কেউ কোনো টু শব্দও করেনি। আগেই শ্রদ্ধা সম্মান সবকিছু তার ঠিকই লাগতো, তবে আজকাল কেন জানি তার গলার কাটা মনে হয়। আন্তারা বসে আছে সব সময়ের মতোই চুপচাপ বসলেও তার অস্থির লাগছে। এই ভ্যাপসা গরমে এমন শাড়িতে তার বড়ই নাজেহাল অবস্থা। খেতেও পারেনি তেমন, এখন কেমন বমি বমি লাগছে। তখনই আজাদ এলো। সে অবশ্য এর মধ্যে কয়েক দফাই এসেছে। এবার এসে সোজা আন্তারার দিকে তাকালো, তাকিয়ে বলল, কোনো সমস্যা? আজাদের কথায় মুর্শিদা আন্তারার দিকে তাকালো। এই মেয়ে তার সাথে চুপ করে বসে আছে। এদিকে বিথি মিথি বড় বউ কারোর খবর নেই। তারা এ বাড়িতে বাড়ির মানুষদের সাথে মিশে গেছে। এখন কোথায় আছে কে জানে। সে তাকিয়ে বলল, কি হয়েছে? আন্তারা চোখ নিচু করলো, আস্তে করে বলল, ভালো লাগছে না। এক জায়গায় আইলে তো একটু অন্যরকম লাগবই। তারপর আজাদের দিকে ফিরে বলল, ওরে বড় বউগো কাছে দিয়ে আয়,
কথাটা তো বললে ভালো লাগবো। আজাদের কিছু বলতে হলো না, আন্তারা নিজেই উঠল। উঠে আজাদের পিছু পিছু রুমের বাইরে এসেই বলল, আমার বমি আসছে। আজাদ প্রথমে বুঝলো না, ফিরে তাকিয়ে বলল, কি? আজাদ ফিরতেই আন্তারার গলা আরো নেমে গেল। আগের চেয়েও আস্তে করে বলল, বমি বমি লাগছে। আগের চেয়ে আস্তে বললেও দৃষ্টি মুখের উপর থাকায় আজাদ এবার বুঝলো। সে অবাক হলো না। বাড়ি থেকে বের হয়েই এর যে নাজেহাল অবস্থা সেটা যে কেউ দেখেই বুঝবে। তাই সে আন্তারাকে আর ভেতরে নিল না। বমি বমি লাগলো, এ বমি হবে না সে জানে। এই গরমে অস্থিরতার জন্য মনে হচ্ছে। সে বাড়ির পেছনের দিকে নিয়ে এলো। গ্রামের সব বাড়িতেই এমন একটা পুকুর আছে। আগে তো চাপকল ছিল না, সব কাজটাজ পুকুরেই হতো। এখন চাপকল আছে, তাই পুকুর দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। তাদের বাড়িরটাও গেছে, তবে এ বাড়িরটা সুন্দর, ঝকঝকে পরিষ্কার। শান বাঁধিয়ে ঘাট করা হয়েছে। গাছগাছালি ভরা শান্ত পরিবেশ, তার মধ্যে টলটল পানির শান্ত দিঘি। আন্তারার মন জুড়িয়ে গেল। এতক্ষণ যে ভেতরে ভেতরে একটা অস্থিরতা ছিল তা নিমেষেই মিশে গেল। আন্তারার সাথে সাথেই ঘোমটা ফেলে দিল, দিয়ে পানির দিকে নিজেই এগিয়ে গেল। চোখ মুখ জ্বলছে তার। সে এগিয়ে গিয়ে নিচু হয়ে চোখে মুখে পানি দিতে লাগলো। টলটলে শান্ত দিঘি, তার সামনে নীল শাড়ি পরা অসম্ভব রূপবতী এক মেয়ে। আর সেই মেয়ে যদি হয় নিজের, কার সাধ্য চোখ ফিরিয়ে নেওয়ার? আজাদও পারল না। সে এক পলকে তাকিয়ে রইল। তখনই এক মহিলা এসে গলা খাকড়ি দিল। আজাদ স্বাভাবিকভাবেই ফিরে তাকালো। এক মহিলা, কাজের লোকটা হতে পারে। হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গ্লাস সহ এক জগ লেবুর শরবত, তাতে বরফ কুচি ভাসছে। তাদের গ্রামে কারো বাসায় ফ্রিজ নেই, তবে গঞ্জে বরফ কল আছে। এই গরমে শখ করে অনেকেই সেখান থেকে কেজি ধরে বরফ কিনে আনে। চেয়ারম্যান বাড়ি আনতেই পারে, তবে হঠাৎ করে তাদের এত সমাদর। সে হাত বাড়িয়েই গ্লাস নিল, নিয়ে নিজেই চুমুক দিল। দিতেই হেসে ফেললো। হেসে প্রথম আন্তারাকে নাম ধরে ডাকলো, আন্তারা। আন্তারা ফিরে তাকালো। আজাদ গ্লাস উঁচু করে বলল, নিন, আপনার জন্য এসছে। তার জন্য আনা শরবতের জন্য আন্তারার কোনো আগ্রহ দেখা গেল না। সে দেখলো আজাদের বাঁকা হাসি। দেখেই জীবনে যা করেনি তা আজকে করলো। শবনমের মতো মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলো, কেটে আবার চোখে মুখে পানি দিতে লাগলো। ভালো লাগছে তার। অন্ধকারে চাঁদের আলোয় পুকুরের পানি চিকচিক করছে। এই পুকুরটা অনেক পুরনো। তার বাবা যখন এখানে এসে জমি কেনেন, তখন ঘরের ভিটে করার জন্য মাটি কাটা হয়। তখন থেকেই পুকুর। আগে অবশ্য এত বড় ছিল না, পরে কেটে বড় করা হয়েছে। আগে তাদের অবস্থা বলতে গেলে ছিল শূন্যের কোঠায়। তার মধ্যে বাবা মারা গেলেন, বিধবা মা আর তার 2 সন্তান। সেই 2 সন্তানের মাঝে বড় সন্তান ইব্রাহিম, যে তার কচি হাতে দুমুঠো ভাতের জন্য কোদাল তুলে নিয়েছিল। ভালোই তো ছিল। যাদের পেটে ক্ষুধার আগুন থাকে তাদের অন্য কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, তাদেরও ছিল না। প্রতিদিন ঠিকমতো উনুন জ্বললেই তারা খুশি। তখনই যুদ্ধ শুরু হলো। কি ভয়াবহ অবস্থা! নিজের দেশ, নিজের গ্রাম, নিজের ঘরে পরের জন্য লুকিয়ে থাকতে হয়। ভাইজানের সাথে ছেও চলে গেল, ফিরেও এলো। এই যুদ্ধে কি শুধু দেশ বদলেছিল? না, বদলেছিল পুরো ইব্রাহিম। তারপরে কালো এক ভয়াল রাত, যে রাতে সে পাড়ি জমালো শহরে। সেই যে গেল আর ফিরে আসেনি, এসেছে অনেক পরে। তখন শুধু সে এক বিধবা মায়ের ইব্রাহিম না, সে ইব্রাহিম খলিল। সে আস্তে করে চোখ বন্ধ করলো। টিনের চৌচালা বাড়ি, ঝকঝকে তকতকে উঠোন, তার মধ্যে শুভ্র একটা মুখ, যার টানা টানা চোখ, খাড়া নাক, দুধে আলতা গায়ের রং। সে দুধে আলতা রঙে শুভ্র মুখটা চোখের সামনে স্পষ্ট হতেই নীল শাড়ির আঁচলে মোড়া একটা মুখ স্পষ্ট হলো। ইব্রাহিম সাথে সাথেই চোখ খুলল। কিছুক্ষণ সেভাবেই নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল, নেমে গেল 1 পা 2 পা করে পুরো হাঁটু পানিতে। তখনই জামিল এসে দাঁড়ালো। জামিল ইব্রাহিমের ছায়াসঙ্গী। ইব্রাহিম যেখানে, জামিলও সেখানে। হাসি খুশি ছোটখাটো মানুষ, অনবরত পান খাওয়ার অভ্যেস। অথচ ইব্রাহিম ছাড়া কেউ জানে না এই হাসি খুশি ছোটখাটো মানুষটা হেসে হেসেই কি নির্মম ভাবে মানুষকে গায়েব করে ফেলতে পারে। সে এসেই পুকুরের ঘাটে পা ছড়িয়ে বসলো। বসে একগাল হেসে বলল, ভাইজানে গরম বেশি লাগছে নি? ইব্রাহিম উত্তর দিল না। জামিল ছাড়া এত সাহস কারো নেই। সে ইব্রাহিমের সামনে বিনা অনুমতিতে এসে এভাবে সস্তা ফাজলামি করবে। সে উত্তর না দিলেও উঠে গেল। ভেজা শরীর নিয়েই তার সামনে বসলো। জামিল পা গুটিয়ে নিল, হাঁটুর উপরে হাত মেলে চেঁচিয়ে বলল, ওই কে আছিস? ভাইজানের জন্য গামছা আন। তারপর ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, জমির ঝামেলা শেষ, কাজ কবে হাত দেবেন বলেন, সব রাস্তা ক্লিয়ার। ইব্রাহিম হালকা হাসলো, হেসে শান্তভাবে বলল, কোন ব্যবসার উন্নতির প্রধান ধাপ কি জানো জামিল? জানি ভাই, কঠোর পরিশ্রম, মানে জান প্রাণ মাটিতে মিশিয়ে খাটা। ইব্রাহিম আবারও হাসলো, হেসে বলল,
প্রতিদ্বন্দ্বীকে দুমড়ে মুচড়ে ফেলা। জামিল পান খাওয়া দাঁত নিয়ে নিজেও হাসলো, হেসে বলল, এটা খারাপ না, আগেটা চেয়ে এটা কার্যকর বেশি। তো ব্যবস্থা করো। ব্যবস্থা চলছে ভাইজান, তবে কোনো কুল কিনারা পাইতেছি না। ওই যে ছোকরা কি যেন নাম, পাগল কি ছিমির। আজাদ? আমার কাছে তার গর্ব লাগে ভাইজান। আমার চেয়েও বেশি? জামিল আবার হাসলো, হেসে বলল, ওই যে বললাম কুল কিনারা পাইতেছি না, আগে পাই তারপর বোঝা যাইব। আর ডাক্তার? হ্যাঁ বেটা তো আরও খাবে। সে যে থালির নুন খেয়েছেন সেই থালি নাকি ছেদ করবে না এই জীবন থাকতে না। ভালো, এমনিতেও আগের সব বাতিল জামিল, সব নতুন করে করবে আমি যেভাবে বললো ঠিক সেভাবে। জামিল ভ্রুকুচকে তাকালো, তখনই একজন কাজের লোক গামছা হাতে দৌড়ে এলো। ইব্রাহিম গামছার দিকে ফিরেও তাকালো না, সে উঠলো। উঠে যেতে যেতে কাজের লোককে বলল, এই পুকুর সবার জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ মানে নিষিদ্ধ, অন্য কোনো কাজ তো ভালোই, পানি যেন কেউ স্পর্শও না করে। আর শহর থেকে আমার যাবতীয় সব দরকারি জিনিস আনার ব্যবস্থা কর, আমি কিছুদিন এখানেই থাকবো। ইব্রাহিম যেতেই জামিল অবাক হয়ে একবার পুকুরে একবার ইব্রাহিমের যাওয়ার দিকে তাকালো। পুষ্কনির পানি আবার কি দোষ করলো? আন্তারা বিছানায় শুয়ে আছে চুপচাপ, ঘরে অল্প পাওয়ারের বাতি জ্বলছে। এটাও নতুন, আগে ছিল না। আগে বাতি বন্ধ করলেই অন্ধকারে তলিয়ে যেত। অনেকটা পরে ধীরে ধীরে বাইরে জ্বালানো বাতির মৃদু আলোয় সামান্য রেখা দেখা যেত। এই সামান্য রেখার জন্যই আন্তারা থাকতে পেরেছে, তা না হলে খবর ছিল। এই অগোছালো রুমটা ধীরে ধীরে তার হচ্ছে। অবশ্য এতে তার বিন্দুমাত্র হাত নেই। বলতে গেলে এই যে পাশে শোয়া মানুষটি তাকে করে দিচ্ছে। সে চোখ বন্ধ করেই একটু নড়ে চড়ে শুলো, এমন ভাব যেন ঘুমের মধ্যেই নড়তে চড়ছে। অথচ তার দু চোখের এক চোখেও ঘুমের ছিটে ফোটা নেই। ভালো লাগছিল না, তাই সে ওই বাসা থেকে এসেই দিয়েছে এক লম্বা ঘুম। তার শাশুড়ি সন্ধ্যায় ডেকে তুলেছে। ভর সন্ধ্যায় শুয়ে থাকা নাকি অলক্ষণে। আজাদ এসেছে সন্ধ্যার পরে, ওই বাসায় থেকে আর বাসায় আসেনি, ওইখান থেকেই গায়েব। বাসায় ফিরে সে কখনো তেমন কিছু করে না, খায় দায়, মাঝে মাঝে টেবিলে বসে হিসাব টিসাব করে, আর বাকি সময় ঘুম। আজকেও একই অবস্থা, খেয়ে দিয়ে আরামসেই সে শুয়েছে। ঘুমিয়ে না জেগে আছে অবশ্য আন্তারা বুঝতে পারছে না। তবে এই মটকা মেরে পড়ে থাকতে থাকতে তার বিরক্তি লাগছে। তখনই আজাদের কণ্ঠ শোনা গেল, আগের মতোই হেয়ালি মাখা কণ্ঠ। ঘুম না আসলে না ঘুমাও, এইভাবে নিজের উপর অত্যাচারের মানে কি? যতদূর মনে পড়ে আমি তো কাউকে জোর করে ঘুমানোর নির্দেশ দেইনি। আন্তারা চমকে উঠল, চমকে আজাদের দিকে তাকালো। আজাদের চোখ অবশ্য এখনো বন্ধ। বুঝেছে কিভাবে কে জানে। সে উত্তর দিল না, আবারও চোখ বন্ধ করে ফেলল। এমনিতে সমস্যা নেই, কিন্তু রাতে যখন এভাবে পাশে শুয়ে থাকে অজানা একটা ভয় আন্তারাকে ঘিরে রাখে। আজাদ ডাকলো, এবার অবশ্য হেয়ালি না, স্বাভাবিক কণ্ঠ। আন্তারা? আন্তারা টু শব্দও করল না, আগের মতোই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। আজাদ তাকালো, আন্তারার চোখ বন্ধ, তবুও বুঝলো। কিভাবে বুঝলো সে নিজেও জানে না বলেই তার গলা শুকিয়ে এলো। ডাকছি আন্তারা। আন্তারা এবারও উত্তর দিল না, সে আগের মতোই মটকা মেরে পড়ে রইল। এই গাধি জানেও না তার চোখ পিটপিট করে নড়ছে, ঠোঁট তীর তীর করে কাঁপছে। তখনই আজাদ ঝট করে আন্তারাকে টেনে কাছে আনলো, টেনে উপরে ঝুঁকলো। গায়ের সাথে অবশ্য গা লাগেনি, আজাদের পুরো ভর আজাদের দুই হাতের উপর। আন্তারা আবারও চমকে উঠল। এবারটা অবশ্য তার জন্য খুবই ভয়ঙ্কর, আর এতটাই ভয়ঙ্কর যে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মুখ আপনা আপনি হা হয়ে গেছে। সে মুখ হা করে বড় বড় চোখে আজাদের দিকে তাকিয়ে রইল। আজাদ সেই বড় বড় চোখের দিকে তাকিয়ে বলল, ডাকছে কথা বলছো না কেন? আন্তারা মুখ বন্ধ করে ঢোক গিলল, তার পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে চাইল, তবে তার কণ্ঠ দিয়ে টু শব্দও বের হলো না। আজাদ আন্তারা সেই ভয় দেখলো, দেখে ঠোঁট টিপে হাসলো, হেসে বলল, সেদিন শরবত চাইলাম, খবর নেই, তখন ভেঙচি কেটেছ, এখন আবার কথার উত্তর দিচ্ছ না, সমস্যা কি? আন্তারা কি বলবে ভেবে পেল না। সে ভেবেছিল এই লোকের হয়তো কিছুই মনে থাকে না, এখন তো দেখা যাচ্ছে পেটে সব জমা করেছে। কি এখনো তো কাঁপাকাঁপি কেন? যখন ভদ্রভাবে ডাকলাম তখন তো খুব ভাব নিলে, এত ভাব আসে কোত্থেকে বলো? আন্তারার চোখে এবার পানি চলে এলো, ভয় করছে তার। আজাদ সেই টলমলো ভরা চোখও দেখলো, দেখে তেমন ভাবান্তর হলো না, আগের মতোই বলল, আমাকে তো হালকা করে নেওয়ার কোনো কারণ নেই মেয়ে, আমি পুরো মানুষটাই বাঁকা। বাঁকা বলেই ফরং ফরং করে উঠতে পারছ, তা না হলে এতদিনে হালাল হয়ে হজম হয়ে যেত। তাই আর কোনো ডান বাম না, এর পরে থেকে সাবধান। যখনই কিছু বলবো ডাকবো, দিন দুনিয়া এক সাইডে,
আজাদ এক সাইডে, বুঝছেন? আমাদের তারা বেগম। আন্তারা এবারও উত্তর দিল না, তবে তার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে পানি পড়তে লাগলো। আজাদ খুব ধৈর্য নিয়ে সেই বৃষ্টির ফোঁটা দেখলো, দেখে ধমকে বলল, কাঁদছো কেন? আন্তারার ফুপানি আরো বাড়লো। আজাদ বড় একটা হাঁফ ছেড়ে সরে গেল, নিজের জায়গায় শুতে শুতে বলল, এই একটা অস্ত্র ছাড়া তোমাদের আর কি আছে? কিছু বলতেই পদ্মা মেঘনা ঢালা শুরু করো, ধুর। বলেই আজাদ চোখ বুঝলো, একটু নড়ে চড়ে ঘুমানোর প্রস্তুতি নিল। অযথা সময় নষ্ট। আর আন্তারা তার ফুপানি চলতেই থাকলো। কিছুক্ষণের মধ্যে আজাদ মাথা চেপে ধরলো। কোন দুঃখে সেই মেয়েকে কিছু বলতে গেছে। এত প্যানপ্যানানির মহারানী, আজাদ রে তুই শেষ। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, থামবে? থামার কোনো লক্ষণ আন্তারার মধ্যে দেখা গেল না, বরং আরো যোগ হলো। আজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় ডাকলো, আন্তারা। আজাদ ভেবেছিল এবারও আন্তারা কিছু বলবে না, কিন্তু তাকে অবাক করে আন্তারা ফুপানির মাঝে বলল, আজাদ হাসলো। সে তার শক্তি বুঝাতে চেয়েছিল, এই মেয়ে তার শক্তি দেখিয়ে দিল। আজাদের ডাকে আন্তারা না, আন্তারার ইচ্ছায় আজাদ। সে হেসেই বলল, ঘুরতে যাবে? আন্তারা সাথে সাথেই দুপাশে মাথা নাড়ালো। কেন? আপনি ভালো মানুষ না।